শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদরা বলছেন এছাড়া সরকারের হাতে বিকল্প কোনো সুযোগ ছিল না। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন বিশ্ববাজারে যখন দাম কমছে তখন এভাবে উচ্চ হারে মূল্যবৃদ্ধি অযৌক্তিক। এদিকে তেলের মূল্য বৃদ্ধির খবরে পরিবহন ভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন বাংলাদেশ পরিবহন মালিক সমিতির নেতারা। আর উৎপাদন খরচ বাড়বে বলছে বিজিএমইএ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে 2 মাস ধরে অস্থির জ্বালানির বাজার। এতে তেল আমদানির ব্যয় বাড়লেও দেশে দাম বাড়ায়নি সরকার। ফলে বিপুল পরিমাণ ভর্তুকির চাপে পড়ে বিপিসি। সেই চাপ সামলাতে শনিবার সব ধরনের জ্বালানি তেলের দাম সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা আসে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না বলছেন এই অর্থনীতিবিদ। আমাদের অর্থনীতি যদি আরও শক্তিশালী থাকতো তাহলে হয়তো আমরা তো কিছুটা পিছিয়েছি এই মূল্য যে সমন্বয় যেটা করা হলো মূল্য বৃদ্ধি, তো এটা হয়তো আমরা আরও হয়তো পিছাতে পারতাম। তবে বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের মূল্য কমতে শুরু করেছে এমন সময়ে উচ্চহারে মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অভিযোগ করেন মূল্য বৃদ্ধি করেও জনগণের তেল প্রাপ্তি নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে সরকার। সরকার যেখানে $120 থেকে মূল্য নেমে $90 নিচে চলে এসছে, আরো গ্রাজুয়ালি নামবে ধারণা করা যায়। সেই সময় সরকার মূল্য বৃদ্ধি করে সরকার কার কল্যাণ করবে? এদিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। এরই মধ্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পরিবহন খাতের নেতারা। আর উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা করছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। কেমিক্যালের দাম বাড়ছে, ডাইসের দাম বাড়ছে, কিছু কিছু কেমিক্যাল পাওয়াই যাচ্ছে না। সো এটার তো একটা ইম্প্যাক্ট আছে। তো এটার যে একসাথে আপনার বাড়তি টাকা, এটার ইফেক্ট অবশ্যই মালিকের পূর্বের যে অবস্থান বা আয় তার থেকে তার ইফেক্ট পড়বে। তো ইফেক্ট পড়লে এটাকে তো সমন্বয় করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানির দাম বৃদ্ধির অভিঘাত পড়বে মানুষের জীবন ধারণের সব ক্ষেত্রে। মূল্যস্ফীতি সহ বাড়তে পারে অর্থনৈতিক ঝুঁকি, যা নিয়ন্ত্রণই সরকারের জন্য বড় পরীক্ষা। অনেক সময় আমরা দেখেছি যে এটা অযৌক্তিকভাবে এই চাপটা বাড়ানো হয়। যেমন আমরা দেখেছি যাত্রী চলাচলে, গণপরিবহনে এটার যে একটা ব্যয়ের যে অংশটা এটার কারণে বাড়বে, দেখা যায় যে হয়তো টিকিটের মূল্যটা তার থেকে অনেক বেশি মাত্রায় বাড়ানো হয়েছে। এইসব জায়গায় কিন্তু একটা ব্যবস্থাপনার দিক আছে। এমন বাস্তবতায় অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি সমন্বিত বাস্তবভিত্তিক জ্বালানি নীতি গ্রহণের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। আইএমএফের সঙ্গে আগের সরকারের করা চুক্তির সব শর্ত মেনে নেবে না বর্তমান সরকার। জনস্বার্থের বাইরে গিয়ে নেওয়া হবে না কোনো ঋণও। বিশ্বব্যাংক আইএমএফের বৈঠক নিয়ে সচিবালয়ে এসব কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। জানান আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শনিবার শেষ হয়েছে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠক, যেখানে অর্থমন্ত্রীর নেতৃত্বে যোগ দেয় বাংলাদেশের প্রতিনিধি দল। 6 দিনের বৈঠকে বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা হলেও আইএমএফের ঋণের কিস্তি ছাড়ের বিষয়টি রয়ে গেছে অনিশ্চিত। ওয়াশিংটন থেকে ফিরে রোববার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। বলেন ঋণের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা চলমান রয়েছে, তবে দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত মেনে নেবে না তার সরকার। আওয়ামী লীগ সরকারের সাথে আইএমএফ এর এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। এখানে অনেক ধরনের শর্ত ওখানে দেওয়া আছে। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয় সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন বৈশ্বিক দাম বৃদ্ধির চাপ সামাল দিতে এমন সিদ্ধান্ত সরকারের। এর সাথে আইএমএফ এর শর্তের কোনো সম্পর্ক নেই। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অর্থমন্ত্রী বলেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়তে পারে, নাও বাড়তে পারে। মূল্যস্ফীতি
তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দেশজুড়ে বাড়ছে লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন। কোনো এলাকায় প্রায় প্রতিদিনই বিদ্যুৎ থাকে না ঘন্টার পর ঘন্টা। তবে শহরের তুলনায় গ্রামগঞ্জ লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশি। ফলে আধুনিক এই সময়ে অনেককেই ফিরতে হচ্ছে হাত পাখার যুগে। যেখানে আলো থাকার কথা সেখানেই অন্ধকার। জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ সরবরাহে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, যার প্রভাব ছড়িয়ে পড়েছে ঢাকা জেলাসহ সারা দেশের পল্লী এলাকার প্রতিটি ঘরে। তীব্র গরমে যখন স্বস্তির একমাত্র ভরসা বিদ্যুৎ, ঠিক তখনই সাভারে দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। ঘন্টা পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে বাধ্য হয়ে ফিরে গেছেন হাত পাখার কাছে। চার দোকান বন্ধ করে ঘুমাইতে এই টাইমে কারেন্ট যায় গিয়া অন্তত 2 বা 3 বার রাইতে যায় কারেন্ট। 5 মিনিট পর খালি লোডশেডিং দেখায় আর বিদ্যুৎ পুরো সাভারই অবস্থা। দুপুরের রোদ, ঘাম আর অস্বস্তিতে নাকাল ক্ষুদ্র ব্যবসায়ীরা। এটা ভাই আমার কারেন্ট থাকে না, আসে 10 মিনিট থাকে, আধা ঘন্টা 2 ঘন্টা থাকে না। আমরা এভাবে দোকানদারিও করতে পারবো না, আলো বাতাস নাই, তারপরে লিখে মালটাল দেখা যায় না, কারেন্টের খুব সমস্যা হয়। বিদ্যুৎ সংকটে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। বিশেষ করে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে নিয়মিত লোডশেডিংয়ে। বাধ্য হয়ে অনেকেই বন্ধ রেখেছেন কারখানা। 4-5 ঘন্টা লোডশেডিং আমার ফ্যাক্টরিতে হচ্ছে, যার ফলশ্রুতিতে আমি যদি আমার তেলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তেলের জন্য আমি যখন যাচ্ছি, আমার লোক যখন পাঠাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তেলও পাচ্ছি না। বিদ্যুৎ না থাকায় অনেক হাসপাতালে জরুরি সেবায় বিঘ্ন ঘটছে। বিপাকে পড়েছে হাসপাতালে ভর্তি নারী ও শিশুরা। বাচ্চা কেবিনেও থাকতে পারে না যে গরমের জন্য, কারেন্ট থাকে না। রাতে গেলে আর কারেন্ট আসতে চায় না 2-3 ঘন্টায়ও। বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আমার আল্ট্রাসোনোগ্রাম মেশিন বন্ধ থাকতেছে, ল্যাব বন্ধ থাকতেছে, আমার ওটি বন্ধ থাকতেছে। সর্বোপরি এই কাজগুলো আসলে তো হ্যাম্পারই হচ্ছে। কৃষিখাতে এর প্রভাব পড়েছে। সময় মতো ফসলের সেচ পাম্প চালাতে না পারায় পানি দিতে পারছে না চাষিরা। 7 দিন বা 8 দিন পরে সিরিয়াল পাম্প যেখানে সেলুর বাজেট আছে, অনেকে আমার খুব ঝামেলা হয় বিদ্যুৎ না থাকাতে। পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ পিজিসিপির গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে লোডশেডিং 2000 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। সাভার উপজেলায় চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না এলাকাবাসী। বিগত 5 দিন আপনার ধরেন 40% লোডশেড করা লাগছে আর 60% দিতে পারছি। বর্তমানে পুরো বাংলাদেশে সংকটাবস্থা চলতেছে। বিদ্যুৎটা মূলত হচ্ছে যতটুকু আপনার জেনারেশন করব তার সাথে সমন্বয় করে আমরা লোডটা দিয়ে থাকি আর কি। গুলশান বনানীতে সরকার সুরক্ষা দিয়ে দরিদ্র জনগণের উপরে লোডশেডিং চাপিয়ে দিয়েছে, এমন অভিযোগ জ্বালানি বিশেষজ্ঞদের। গুলশান বনানীতে বিদ্যুৎ যেভাবে থাকে আর এই গরমের পুরা লোডশেডিং দরিদ্র জনগণের উপরে চাপিয়ে দেয়, সক্ষমতা নেই, ডলার নেই, মেনে নিলাম। কিন্তু লোডশেডিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে এরকম বৈষম্য তৈরি করে গরিব মানুষকে এইরকম একটা নির্যাতনের মধ্যে ফেলে দেওয়া, সরকারের এই অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাড়তি গুরুত্ব দিয়ে সংকট সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। জ্বালানি সরবরাহের সংকটের কারণে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে সাধারণ মানুষ, চাপে সেবা ও শিল্প খাত। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বিকল্প জ্বালানি ব্যবস্থা, জাতীয় সক্ষমতা তৈরি ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এই সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। রাশেদ জায় খান, নিউজ 24, সাভার। দর্শক, এই পর্যায়ে আমরা আজকের বিজনেস আওয়ারের আমাদের এখন আলোচনা, সেই আলোচনায় আমরা আজকের বিষয়ে নির্ধারণ করেছি অর্থনীতিতে বাড়ছে ঘাটতির অঙ্ক। এ বিষয়ে আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন ডক্টর ওয়াসিল বিন সাদাত, অর্থনীতিবিদ ও সহকারী অধ্যাপক IBA, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে আসলে আলোচনা করতে চাই যে অর্থনীতির যে নানামুখী চাপে রয়েছে, সেখানে আসলে ঘাটতি বা তহবিলের টান পড়ছে সরকারের, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের কাছে কিছু পত্রিকার শিরোনাম আছে, সেগুলো একটু দেখে এসে আপনার সাথে আমরা আলোচনা শুরু করতে চাই। আমাদের কাছে কিছু পত্রিকার শিরোনাম আছে, সেগুলো একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিপর্যস্ত হতে পারে মোবাইল নেটওয়ার্ক, যেখানে তারা বলছে যে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি দেশজুড়ে লোডশেডিংও তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে কোনো স্থানে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিংয়ের অভিযোগ শোনা যাচ্ছে। আমরা পরের শিরোনামটি একটি দেখব। সমকাল তারা বলছে যে পণ্য পরিবহন ও যাতায়াতে খরচ বাড়ছে। এই শিরোনামটি করেছে দৈনিক সমকাল। আমরা পরের শিরোনামটি দেখব, এটি করেছে যুগান্তর।
কালের কণ্ঠ শিরোনামটি দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে অর্থ কষ্টে সরকার, অর্থাৎ অর্থনীতির যে নানামুখী সূচকের যে নানামুখী চাপ রয়েছে সেই বিষয়টি তুলে ধরে তারা এই রিপোর্টটি করেছে। আমরা পরের শিরোনামটি দেখব। এই শিরোনামটি আছে যুগান্তরে। তারা বলছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, অর্থাৎ যে দাম বাড়ছে সেই বিষয়টি নিয়ে তারা আসলে রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্র একটি। এর পরের শিরোনামটা আমরা দেখব যে বাংলাদেশ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, তারা বলছে যে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি, খাদ্য পরিবহন ও বাণিজ্য ব্যয় বাড়ার আশঙ্কা, এই শিরোনামে তারা শিরোনাম করেছে। আমরা পত্রিকা শিরোনামগুলো দেখলাম। স্যার, আমরা একটু এবার আলোচনায় শুরু করতে চাই যে আমরা যেটা বলছিলাম যে বাজেট অর্থাৎ সরকারের যে তহবিলের টান এবং অর্থনীতিদের ঘাটতি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথমে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, স্যার, আপনি জানেন যে অর্থ বছরের ৮ মাসের রাজস্ব ঘাটতি ৭১,৪৭২ কোটি টাকা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, যেখানে লক্ষ্যমাত্রা কাছাকাছি যেতে পারেনি? প্রথমত হচ্ছে যে এটা আমাদের অর্থনীতির জন্য তো অবশ্যই অশনীয় একটা সংকেত, এবং এটা বেশ কয়েকদিন ধরেই এই জিনিসটা ডেভেলপমেন্ট ঘটেছে যে এই অর্থনৈতিক যেই চাপের জায়গা, যখন এই সরকার নতুন ওনারা যখন ক্ষমতায় আসলেন, আসার পরেই ধরেন এরকম একটি বৈশ্বিক বিপর্যয় বলা যায়, সেখান থেকে সরকারকে এই মোমেন্টে আপনার যে জ্বালানির জায়গাতে যে আপনার সাবসিডি, জ্বালানি সাবসিডির যে ইস্যুটা এবং বেশি দামে যে ক্রয় করার ইস্যুটা, এটা একটা নতুন করে একটা তার উপরে আপনার বোঝা আমাদের যে রাজস্ব আয়ের। আর অন্য দিক দিয়ে যদি আপনি আমাদের রাজস্ব আয়ের জায়গাটা দেখেন, সেটাও কিন্তু আমাদের ট্যাক্স জিডিপি রেশিও পৃথিবীর মধ্যে একদম সর্বনিম্ন যারা, তাদের মধ্যে আমরা। তো এই সব কিছু মিলিয়ে সরকার অবশ্যই অর্থকষ্টে আছে। আর জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি, এটা আসলে আমরা সমন্বয় শব্দটা বোধহয় ব্যবহার করলে ভালো হবে, কারণ এই সমন্বয়টা আসলে অবধারিত ছিল। এখন এই সমন্বয়টা ঠিক কিভাবে হবে এবং তার প্রভাবটা কিভাবে মোকাবেলা করবে সরকার, সেটা একটা তার জন্য বড় চ্যালেঞ্জ। সেখানে যেও কিন্তু তার ওই রাজস্ব ঘাটতি, মানে কারণ তার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সেই ফিসক্যাল স্পেসটুক থাকতো, তাহলে যেভাবে সেই সমস্যার সমাধান করতে পারতো, এখন তার সেই ফিসক্যাল স্পেসটা অনেক সংকীর্ণ হয়ে আসছে। আমরা দেখলাম যে সরকার যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রায় 2 মাস কোনো ধরনের জ্বালানির দাম বাড়ায় নেই, বরং সেখানে ভর্তুকি দিয়ে দাম আগের দামে রাখার চেষ্টা করেছে। কিন্তু শনিবার আমরা দেখলাম যে সেখানে জ্বালানির দাম বাড়ালো লিটারে 15 থেকে 20 টাকা সর্বোচ্চ। এই যে জ্বালানির দাম বাড়ালো, এই ক্ষেত্রে আসলে সরকার কি বাধ্য হয়েছে বাড়াতে, মানে তাদের হাতে কোনো উপায় ছিল না, এরকম বিষয়টা? অনেকটা সেরকম, এটা বাড়াতেই হতো। হ্যাঁ, এই সমন্বয়টুকু করতে হতো, কারণ খুব স্বল্প পরিসরে, যেমন আমাদের সরকার মাসখানেক অথবা মাস দেড়েকের মতো তারা কিন্তু বৈশ্বিক বাজারে যখন ঊর্ধ্বগতি, আমরা কিন্তু সেখানে স্টেবল রেখেছিলাম প্রাইসটা। কিন্তু এটা আসলে মানে এটা আমাদের এটা টেকসই সমাধান না কোনোভাবেই। এটা দীর্ঘস্থায়ীভাবে এটা সরকারের পক্ষে করা সম্ভব নয়, কারণ রাজস্ব ঘাটতির জায়গাটা এমনি আপনার বেড়ে চলছে, এবং সেই জায়গা থেকে তাহলে সরকারকে আবার ব্যাংক থেকে লোন নিতে হবে। এটা আসলে কোনো না কোনোভাবে কিন্তু যে জন্য এটি নবনির্বাচিত সরকার, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, তো তারা চেষ্টা করেছেন, আমার কাছে যা মনে হয়েছে, যে প্রাথমিকভাবে দামটা না বাড়ানোর জন্য। এখন প্রশ্ন আসতে পারে, দাম বাড়ানোটা কতটুকু যৌক্তিক হয়েছে, কি হারে বাড়ানো উচিত ছিল, বা এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে প্রশ্ন যদি হয় দাম বাড়ানোটা কি যৌক্তিক কিনা, আমার কথা হচ্ছে যে এটা বাড়াতেই হতো। কবে, কখন, কিভাবে, সেটা ছিল প্রশ্ন। এখানে অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্যান্য দেশের যে জ্বালানির দাম যেভাবে বাড়ানো হয়েছে বা যে পরিমাণে বাড়ানো হয়েছে, সেই তুলনায় আসলে বাংলাদেশের দাম বাড়ানো হয় নাই। এই বিষয়টাতে আপনি কি বলেন? আসলে জিনিসগুলা ঠিক ওই রকম তুলনামূলকভাবে বিবেচনায় আসবে না। তাহলে কিন্তু সরকারকে এই প্রশ্নেরও জবাব দিতে হবে, যখন অন্যান্য দেশগুলার আপনার মূল্যস্ফীতি পরিমাণ অনেক নিচে, 4%, 5%, আমরা 10% অপারেট করছি। তো মূল্যস্ফীতি তো আমাদের আগে থেকেই বাড়ানো, ঠিক আছে। রাজস্ব ঘাটতি
এবং তার আগে যে ব্যাংকিং সেক্টর একটা বড় ধরনের গহ্বরের সৃষ্টি, সব কিছু মিলিয়ে যে আমাদের ম্যাক্রো ইকোনমিক যে একটা আনস্টেবল সিচুয়েশন, আমাদের টোটাল জিনিসটাকে কিন্তু মাথায় নিতে হবে। তো সরকার, আমি সেটাই বলেছি, দাম বাড়ানোর যে ব্যাপারটা সেটাকে যৌক্তিকরণ, ঠিক আছে, বা আমরা যদি বলি যে এটাকে রেশনালাইজ করা, সেটাকে আসলে ঠিক কোন পর্যায়ে নিয়ে গেলে, কারণ আমাদের দেশে আরেকটা বড় সমস্যা তথ্যের ঘাটতি। এই জিনিসগুলো কিন্তু যদি সরকার এটা কিন্তু প্রকাশ করতেই পারে যে তারা কি দামে কিনছে, তাদের কি পরিমাণ খরচ হচ্ছে, কি দামে তারা বিক্রি করতে চাচ্ছে, এবং প্রশ্ন অনেক কিছু রয়ে যায়। কারণ দেয়ার ইজ এ ল্যাগ ডিফেক্ট, মানে আপনার প্রাইস আজকে যেটা বাড়লো, আমার এখানে কিন্তু তার প্রভাবটা পড়বে হচ্ছে 1 মাস পরে বা 1.5 মাস পরে, যখন এই দামে আমি জিনিসটা যখন আমার মার্কেটে আসবে। কিন্তু এই জায়গাগুলোই কি আমরা সমন্বয় করতে পারছি? যে বাইরের দেশে যেভাবে জিনিসগুলো অত্যন্ত ট্রান্সপারেন্ট, আমাদের দেশে আমার কাছে মনে হয় ট্রান্সপারেন্সির জায়গাটা আমাদের কাজ করার অনেক জায়গা আছে, বিশেষত এই আপনার ডেটা ড্রিভেন যুগে। স্যার, এখানে এই যে মূল্য বৃদ্ধির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জায়গায় আসলে এটার প্রভাব পড়বে, বিশেষ করে পরিবহনে পড়বে, উৎপাদন ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতি তো আছেই। সব কিছু মিলে আসলে কি অর্থনীতির যে চাপটা তৈরি হতে পারে, সেই চাপটা আপনি কেমন দেখছেন? এই চাপটা তো এখন বললাম তো যে আপনার এই চাপটাকে ম্যানেজ করতে, চাপ ভয়ঙ্কর চাপ, ঠিক আছে, ভয়ঙ্কর চাপ এই অর্থে যে আমাদের এখন যে বিনিয়োগ, মানে বিনিয়োগের জায়গাতে আমাদের যে পরিমাণ আপনার অর্থ দরকার, সে পরিমাণ অর্থ ব্যাংকগুলোর কাছে আছে কিনা, ঠিক আছে। কারণ ওই বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান হবে না। আমাদের মেজর 2টি সমস্যা, কাঠামোগত সমস্যা যেটা ছিল, সেটার একটা হচ্ছে আপনার মূল্যস্ফীতি আগে থেকে, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আপনার এই কর্মসংস্থানের অভাব। তো এখন এই অবস্থায় যদি সরকারকে ক্রমাগত আপনার এই বাড়তি ব্যয়গুলা, এগুলো তো আপনার তার জন্য আপনার আগে থেকে এটা আসলে দেখার, প্রেডিক্ট করার কোনো উপায় ছিল না। তো তাকে এখন এই সমস্যাগুলোকে সমাধান করার পরে তারপরে কিন্তু তার উন্নয়নমূলক অন্য কাজগুলোয় যেতে হবে। একই সাথে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে আমাদের প্রধানমন্ত্রী যে সম্প্রতি ঘোষণা দিয়েছেন, যে কৃষক কার্ড বা ধরেন ফ্যামিলি কার্ড ইত্যাদি, তার অর্থায়নের জন্য ব্যাপারটাও কিন্তু রয়ে গেছে। কারণ আপনার একই কথা যে আমাদের সরকারের হাতে পর্যাপ্ত অর্থ নেই, কারণ আমাদের রাজস্ব আদায়টা ভালো না। মানে আসলে আমরা একটা ভিশাস সার্কেল যেটা বলি তার মধ্যে পড়ে আছি। রেভিনিউ আদায় একদিকে কম, তার জন্য সরকারকে আবার ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে। এই মোমেন্টে যেই সরকারের সমস্যা, সরকারকে আসলে বিভিন্ন উপায়ে এটাকে ট্যাকেল করতে হবে এবং স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী তাকে সমাধানের পথে হাঁটতে হবে। আপনি যেটা বলছিলেন যে সরকারকে ঋণ নিতে হচ্ছে, আমাদের কাছে যে তথ্য আছে তাতে আমরা দেখা যায় যে ব্যাংক থেকে 9 মাসে সরকারের ঋণ 1,09,000 কোটি টাকা। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে চাওয়া হয়েছে $3.25 বিলিয়ন। এই বিষয়টি, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে ঋণ নির্ভরতা বাড়ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের এখন বিদেশি অর্থের প্রয়োজন, ফরেন। কিভাবে আমরা বলি যে আমাদের যে কারণ আমাদের এই, আপনি ভেবে চিন্তা করে দেখেন আসল সমস্যাটা কি, আমাদেরকে বেশি টাকায় জ্বালানি কিনতে হচ্ছে, তার মানে বেশি ডলার লাগবে। ডলার আমরা কোত্থেকে পাই? এক্সপোর্ট এবং রেমিটেন্স। আমরা বলি যে এই অবস্থায় আসলে বাংলাদেশ একটা সিজার ইফেক্ট তার ভিতরে পড়েছে। একদিকে যেমন দামের, আর এদিক দিয়ে আমাদের অর্থনীতিটা, আমাদের যে ডলার, যে আপনার ডলার আমাদের সেই জায়গাগুলোতে, কারণ আমাদের কিন্তু রেমিটেন্সের বড় জায়গাটা গালফ, তো ওইখানেও একটা সমস্যা জায়গা হয়েছে। তখন সরকারকে কিন্তু উন্নয়ন সহযোগী এবং অন্যান্য যাদের কাছ থেকেই সম্ভব আপনার এইভাবে ঋণ বা যে আপনার স্বল্প সুদে ঋণ, এই জিনিসগুলোকে এক্সপ্লোর করতে হবে। তাছাড়া আসলে এই মানে দ্যাটস এ গুড স্ট্র্যাটেজি ফর দ্য গভর্নমেন্ট। স্যার, একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5 বছর ঋণ সুদের চাপ বছরে গড়ে $5 বিলিয়ন হতে পারে। এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো ব্যাখ্যা। একই সাথে যে সরকারের যে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের যে চ্যালেঞ্জ এবং আগামী বাজেট, এসব বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছে প্রশ্ন থাকবে। সময় হলো একটি বিরতি থেকে এসে সেসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। দর্শক, আপন ফ্যামিলি মার বিজনেস আওয়ার এই মুহূর্তে সময় হলো একটি বিরতি থেকে ফিরে এসে কথা বলবো, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লেও ভোগান্তি কমেনি গ্রাহকদের। গত 2 মাসের মতো আজও দীর্ঘ লাইনের মাধ্যমে তেল নিতে হচ্ছে ভোক্তাদের। রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা যাচ্ছে এমন চিত্রই। ভুক্তভোগীরা বলছেন, সরকার সিন্ডিকেটের কাছে হেরে গিয়ে দাম বাড়িয়েছে। দাম বাড়ালেও সেটা সহনশীল পর্যায়ে রাখা উচিত ছিল বলে মত ভোক্তাদের। অভিযোগ, পর্যাপ্ত নজরদারির মাধ্যমে রাজধানীর সব পাম্প খোলা রাখার ব্যবস্থা করতে হবে, তা না হলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা দেখতে চাই আজকের শেয়ার বাজারের অবস্থা। এই মুহূর্তে যদি আমরা দেখি যে শেয়ার বাজারের এই মুহূর্তের অবস্থা, আমরা দেখতে পাচ্ছি যে 3টি সূচকই নিম্নমুখী রয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্স সেটি 7 পয়েন্ট কমে অবস্থান করছে 5240 পয়েন্টে। ডিএসসিএক্স ইন্ডেক্স সরিয়া সূচকটি এই মুহূর্তে 1 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1061 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স 7 পয়েন্ট কমে অবস্থান করছে 1983 পয়েন্টে। 652 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। 136টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে 181টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 72টি কোম্পানির শেয়ারের দর। মুদ্রা বিনিময় মূল্য, মার্কিন ডলার আজকে ক্রয় হচ্ছে 122 টাকায়, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 141 টাকায় ক্রয়, বিক্রি হচ্ছে 145 টাকায়। পাউন্ড 159 টাকায় ক্রয়, বিক্রি হচ্ছে 166 টাকায়। চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়, বিক্রি হচ্ছে 18 টাকা 60 পয়সায়। সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সায় ক্রয়, বিক্রি হচ্ছে 33 টাকায়। ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় ক্রয়, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একসাথে জানাতে চাই স্বর্ণের দাম। 22 ক্যারেটের স্বর্ণ সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি ভরি 2,50,193 টাকা। 21 ক্যারেটের দাম প্রতি ভরি 2,38,820 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরির দাম 2,04,703 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,66,737 টাকা। রূপার দাম দেখতে চাই। রূপার দামে 22 ক্যারেটের রূপা সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি ভরি 6,065 টাকা। 21 ক্যারেটের দাম বিক্রি হচ্ছে 21 ক্যারেটের দাম আছে প্রতি ভরি 5,774 টাকা। 18 ক্যারেটের দাম আছে 4,957 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম 3,732 টাকা। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। স্যার, আপনি একটি বিষয়ে নিশ্চয়ই জানেন যে আইএমএফ থেকে সরকার 4.75 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে ইতিমধ্যে, কিন্তু এখনও সংস্থাটি শর্ত পূরণের ব্যর্থতাকে ইঙ্গিত করে পরবর্তী ঋণ ছাড়ের ক্ষেত্রে কিছুটা বিলম্ব করছে। ওয়াশিংটনে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এটা নিয়ে, যদিও এই যে অর্থ ছাড়ের বিষয়টি, এটি কি আপনি কীভাবে দেখেন? কারণ সামনে আমাদের বাজেটও আসছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। সরকারের জন্য এই অর্থ ছাড়টা অত্যন্ত জরুরি। এখন পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে আরও বেশি জরুরি হিসাবে দেখা দিয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমাদের সংস্কার করতে হবে, কিন্তু সংস্কারগুলো আইএমএফ এর প্রেসক্রিপশনে নয়, বরং আমাদের প্রয়োজনকে আগে নিরূপণ করতে হবে। কারণ আইএমএফ এর সব প্রেসক্রিপশন আমাদের জন্য ভালো তা যেমন না, আবার সবই যে খারাপ তাও না। তো এখন সে জায়গা থেকে সরকার কিভাবে সংস্কারগুলো করবেন সেটা আসলে দেখার বিষয়, এবং সরকারের উচিত এখানে যারা স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীরা আছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে এই ব্যাপারে একটা সিদ্ধান্তের জায়গায় যাওয়া। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সরকারের উপর একটি চাপ আছে আইএমএফ এর তরফ থেকে, এবং অনেকে ধারণা করেন যে এই আপনার যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির যে ব্যাপারটা সেখানে আইএমএফ এর ব্যাপারটা একটা প্রেশার হিসেবে কাজ করেছিল, হয়তো কাজ করেছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা সিম্পল হিসাব, আমি অনেক বেশি দামে ইম্পোর্ট করে সেটা কম দামে একটা দীর্ঘ সময় পর্যন্ত দিতে পারবো না। তো এখন হয় আমার সোর্সিংয়ের জায়গাটাকে আরও বেটার করতে হবে, যেখানে আমি আরো কস্ট ইফেক্টিভ ওয়েতে আনতে পারবো, ঠিক আছে। আর মাঝখানে যদি কোনো লিকেজ থাকে সেটাকে আমরা যতটুকু পারি নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু সব কিছুর পরেও কথা হচ্ছে যে বিশ্ববাজারের দামের সাথে আমার লোকাল মার্কেটের প্রাইসও ওইভাবেই ওঠানামা করাটা এটাই যুক্তিসঙ্গত। আরেকটি বিষয় হচ্ছে স্যার, এবার যে সরকার তারা আসলে 9 লাখ কোটি টাকার বেশি একটি বাজেট দেওয়ার কথা পরিকল্পনা করছে,
কারণ তাদের অনেকগুলো রাজনৈতিক প্রতিশ্রুতিও আছে। আপনি যেটা বলছিলেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে অনেকগুলো নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে আসলে এই যে বড় একটি অঙ্কের বাজেট, সেটি বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে বলে মনে করেন, এবং যেখানে আসলে আমাদের তহবিল বা অর্থনৈতিক নানা টানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? অর্থমন্ত্রী এবং তার টিমের জন্য আসলে এটা একটা চ্যালেঞ্জ হবে বলেই আমার কাছে মনে হচ্ছে, কারণ এই প্রশ্নটার উত্তর একমাত্র ওনারাই জানেন, আমি জানি না কিভাবে ওনারা, কারণ আয় ব্যয়ের হিসাব তাদেরকে দিতে হবে এবং মিলাতে হবে, এবং সেখানে আপনার অর্থের যোগানটাও কোত্থেকে কিভাবে আসবে তারও আপনার হিসাবগুলো তাদেরকে দিতে হবে। তো সে বাজেট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে দেখতে পারি তারা কিভাবে, তবে অবশ্যই ধরেন এই মোটা দাগে যে ব্যাপারগুলা, মানে এইগুলোর জন্য কোথায় কি বাজেট রাখা, কিভাবে করা হচ্ছে সেই জিনিসগুলা দেখা, এবং কি উন্নয়নমূলক প্রকল্পগুলোকে আমরা রাখবো, হয়তো কিছু প্রকল্পকে আমরা ড্রপ করবো, প্রায়োরিটাইজ এখন আমাদেরকে করতে হবে কোন জায়গায়, কারণ আমাদের এখন স্ট্যাবিলিটি, আমাদের অনেক ক্ষেত্রে এখন এক্সপানশনের থেকে স্ট্যাবিলিটিটা বেশি দরকার, কারণ আমার কাছে মনে হচ্ছে যে সামনের সময়টা অর্থনৈতিকভাবে সংকটকালীন সময় হিসেবেই আসলে গণ্য করা উচিত। একই সাথে স্যার সরকারের আরেকটা প্রতিশ্রুতি আছে যে কর্মসংস্থান তৈরি করা, সেই কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে কি করণীয় বা কিভাবে সেটা বাস্তবায়ন করতে পারে, এই বাস্তবতায় একটু যদি বলেন। প্রথমত হচ্ছে যে কর্মসংস্থান তো করতে হবে প্রাইভেট সেক্টরকে, মূলত প্রাইভেট সেক্টরকে করতে হলে তাহলে আপনার প্রাইভেট সেক্টরের এক্সপানশন, সেটার জন্য আমাদের যে বিনিয়োগ বান্ধব আমরা যে পরিবেশের কথা বলি সেটা সৃষ্টি করতে হবে। সেটার জন্য করের কথা একটু আগে আমি বলেছি, শুধু কর না, কর ছাড়া নানা জায়গাতে যে আপনার দুর্বলতাগুলো আছে, এবং আরেকটা হচ্ছে যে আমাদের এসএমইগুলাকে কি সাপোর্ট দেওয়া যায় সেটা আমাদেরকে দেখতে হবে। আর ইন জেনারেল যদি বলেন, একই সাথে আমাদের দক্ষতা বাড়াতে হবে, সেটা কর্মী লেভেলে, তার মানে হচ্ছে আমাদের শিক্ষা এবং প্রশিক্ষণ, সেখানেও আমাদের বেশ বড় রকমের একটা ইনভেস্টমেন্ট করতে হবে। স্যার, আপনি আমাদের সাথে থাকবেন, সময় হলো আরও একটি বিরতি থেকে এসে আপনার সাথে আরও এ বিষয়ে কথা হবে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ নিউজ 24 বিজনেস আওয়ারে। এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় বৈশ্বিক তেল বাজারে ফের দেখা দিয়েছে অস্থিরতা। নতুন করে 7% দর বৃদ্ধিতে তেলের দাম প্রতি ব্যারেল প্রায় $97 দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এতে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচে তেলের বাজারের অস্থিরতা এখন চরমে। মার্কিন অবরোধের জেরে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, হু হু করে বাড়ছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম 7% বেড়ে ব্যারেল প্রতি $96.69 পৌঁছেছে, যেখানে গেল শুক্রবারও এর দাম ছিল $90.38। অর্থনীতিবিদদের আশঙ্কা, নতুন করে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্ব জ্বালানি সরবরাহ চেইনে দেখা দেবে বিশাল ঘাটতি। এতে বেড়ে যাবে পরিবহন খরচ, ব্যাহত হবে উৎপাদন ব্যবস্থা, বিশ্ববাজারে তৈরি হবে মূল্যস্ফীতি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর থেকেই বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। এরপর থেকেই অস্থির আন্তর্জাতিক তেলের বাজার। মূলত হরমুজ প্রণালী মার্কিন অবরোধ ও জবাবে ইরানের ফের এই নৌরুট বন্ধ করে দেয় তেলের বাজারের অস্থিরতা বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা না কমলে তেলের দাম $120 ছাড়িয়ে যেতে পারে। রনি আহমেদ, নিউজ 24। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন আজকের আলোচনায় ডক্টর ওয়াসিল বিন সাদাত, অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর সহকারী অধ্যাপক। স্যার, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা যে প্রতিবেদনটি দেখলাম যে বিশ্ববাজারে আবারও তেলের দাম বাড়ার যে শঙ্কার কথা শুনলাম, সেটি যদি বাড়ে আসলে অর্থনৈতিকভাবে আসলে বৈশ্বিক এবং আমাদের দেশে এটার প্রভাবটা আপনি কেমন দেখেন বা কি হতে পারে? এক কথায় হচ্ছে ভয়ঙ্কর, কারণ একটা সামনে একটা রিসেশন দেখা যাচ্ছে আর কি, একটা বিপর্যয় অর্থনৈতিক গ্লোবাল।
তো সেই সেন্সে আইএমএফ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো যে জিডিপির পূর্বাভাস দেয় তারা, সেখানে কিন্তু গ্লোবাল জিডিপি এবং একই সাথে বাংলাদেশের জিডিপি সব কিছুকে রিভাইজ করে নিচের দিকে আরও নামিয়ে আনা হয়েছে। তো ইম্প্যাক্টটা হবে, কিন্তু জিডিপি দিয়ে তো আসলে ধরেন জনগণের উপরে কি প্রভাব সেটা সরাসরি বোঝা যায় না। এই অয়েল প্রাইসের যে এই উচ্চ মূল্য বৃদ্ধিটা, এটা আসলে এটা একরকমের রিগ্রেসিভ ট্যাক্স অন দ্য পুয়ার, মানে এটা সমাজের সকল শ্রেণীর মানুষকে একইভাবে আপনার প্রভাবিত করে না। যারা নিম্ন আয়ের, যাদের আপনার আয়ের একটা বড় অংশ আপনার এনার্জি বিল, তারপরে খাওয়ার বিল, এই যে জায়গাগুলোতে যারা ব্যয় করেন তাদের উপর ইম্প্যাক্টটা বেশি পড়ে, কারণ একদিকে তাদের রিয়েল ইনকামটা কমে আসে এবং এটা ডাইরেক্ট একটা ইম্প্যাক্ট পড়ে হচ্ছে আপনার প্রোডাকশন কস্ট এবং জিনিসপত্রের দাম বাড়ে। তো কথাটা হচ্ছে এই যে আপনার মূল্য বৃদ্ধি, এটা কত দিন ধরে থাকবে, বেড়েছে বা এই বাড়া কমা, সে তার থেকে বড় বিষয় হচ্ছে কত প্রলং টাইম ধরে এই সমস্যাটা চলবে। এটা তো একটা আনসার্টিন একটা অবস্থা, এটা কেউই বলতে পারেন না। তবে এটা যত দীর্ঘ হবে তত আপনার এই বৈশ্বিক এবং আঞ্চলিক বলেন, বৈশ্বিক বলেন, বাংলাদেশের জন্য সবার জন্যই আসলে একটা সামনে অর্থনৈতিকভাবে বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ অবধারিতভাবে অর্থনীতি স্থবির দিকেই আগাবে। আর এটার বড় সাফারার হবেন আপনার সাধারণ মানুষ এবং হত দরিদ্র যারা, তাদের উপরে ইম্প্যাক্টটা পড়বে আরও বেশি। তো সরকারকে সেজন্য এমন কোনো তাদের জন্য সামাজিক সুরক্ষা বেষ্টনী সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলোতে মনোযোগী হতে হবে। স্যার, এই যে আমাদের অর্থনৈতিক নানা সংকটের মধ্য দিয়ে আসলে যে সামনের বাজেট আসছে, সেই বাজেট প্রণয়ন বা বাজেট বাস্তবায়ন এবং যেহেতু এই সরকার জনগণের বড় একটি ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, সেই জনপ্রত্যাশা পূরণ, অনেকগুলো চ্যালেঞ্জ আছে নির্বাচনী ইশতেহারে, সার্বিক সব কিছু মিলে আসলে তাদের যে বাজেট সাজানো বা প্রণয়নের যে জায়গাটা, সেটা কেমন হওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই প্রথমত হচ্ছে যে আপনার আমাদের যে স্বাস্থ্য, এই যে বর্তমানে যে আপনার হাম নিয়ে দেশে একটা জাতীয় দুর্যোগ অবস্থা, তো আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা এই দুইটা সেক্টরে কিন্তু আসলে আমাদের বরাদ্দ বাড়াতে হবে, যেটা আমরা বারবারই বলে থাকি। কিন্তু আরেকটা জিনিসও আমরা একই সাথে খেয়াল করে থাকি যে আসলে বাজেট প্রণয়ন, যেমন আপনি যে প্রশ্ন করেছেন যে কিভাবে করা উচিত, বাজেটের আপনার ইমপ্লিমেন্টেশন, কারণ দেখা যায় যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেই বরাদ্দগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মিনিস্ট্রি শেষ করতে পারেন না। পার্টিকুলারলি দেখা যায় সেটা আপনার শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যাকিউট। আবার একই সাথে আমরা দেখি দুর্নীতির জায়গাগুলা। তো আসলে আপনার প্রথমত হচ্ছে যে সরকারকে তার সে যেহেতু এটা তার প্রথম বাজেট তার ক্ষমতায় আসার পরে, অতএব তার যে নির্বাচনী ম্যানিফেস্টোর ভিতরে সে জনগণকে যে কথা দিয়েছেন তার প্রতিফলন অলরেডি প্রধানমন্ত্রী সাহেব যেই আপনার কর্মসূচিগুলো নিয়েছেন তার আপনার পাইলটিং এবং সেটার বিস্তৃতিকরণ, তার জন্য পর্যাপ্ত ফান্ড রাখা, একই সাথে এই যে আপৎকালীন সময় এবং এই যে আমাদের যে আপনার সাবসিডি যেই বোঝাটা, সেটাকে কিভাবে অর্থনীতির সাথে আপনার ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বজায় রাখার জায়গাটা, সেই সমস্তগুলো বড় চ্যালেঞ্জ হয়েই সরকারের কাছে আসবে। কারণ সরকারের আসলে রাজস্ব আহরণ সেই জায়গাটাই হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।